বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। করোনাকালীন এই মহামারীর সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি যে কোর্সটি নিয়ে তোমাদের সাথে কাজ করছি সেটি হচ্ছে স্নাতক সম্মান প্রথম বর্ষের জন্য স্পেনের মুসলমানদের ইতিহাস, কোর্স কোড 1605। আমার যে লেকচারের শিরোনাম আজকে সেটা হচ্ছে হাজিব আল মনসুর ও স্পেনে উমাইয়া বংশের পতনের তার দায়ী দায়িত্ব। আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ জলিলুর রহমান জুয়েল, প্রভাষক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। সবাইকে ফুলেল শুভেচ্ছা। আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি যে হাজিব আল মনসুর কি যে পতনের জন্য যে দায়ী করা হয়, কিছুটা হলেও তিনি দায়ী ছিলেন, এই বিষয়টা বোঝানোর জন্য আমি এই মানচিত্রটা নিয়ে এসেছি। অর্থাৎ উমাইয়া বংশের তৃতীয় আব্দুর রহমান যখন নিজেকে খলিফা হিসেবে দাবি করেছিলেন, খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন, তৎকালীন সময়ে একমাত্র কাতালোনিয়া এবং লিওনের কিছু অংশ বাদ দিয়ে বাকি সকল অংশ মুসলিম স্পেনি উমাইয়াদের শাসনভুক্ত হয়েছিল। কিন্তু তৃতীয় আব্দুর রহমানের মৃত্যুর পরে তার পুত্র হাকাম ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে হাকামও যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। সকল অভ্যন্তরীণ এবং বহিঃসূত্রের যে শত্রুতা, বৈদেশিক যে হুমকি, সেগুলো অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করেছিলেন। কিন্তু বিপত্তির জায়গা হলো, যখন তার পুত্র দ্বিতীয় হিশাম ক্ষমতায় আসে তখন তিনি অনেকটা বিভক্তিত করে থাকেন। অর্থাৎ হিশাম ছিল নাবালক, আর এই নাবালক হওয়ার সুযোগটাই গ্রহণ করেছিলেন হাজিব আল মনসুর। এবং এরপরে দেখা গিয়েছে যে হাজিব আল মনসুরের মৃত্যুর পরে, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন 1002 খ্রিস্টাব্দে। 1002 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করার পূর্বেই তিনি 1002 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করার পূর্বেই তিনি তৃতীয় আব্দুর রহমানের যে জায়গাগুলো দখল করা ছিল সব জায়গাগুলো তিনি কি করেছেন, উমাইয়া বংশী বা দখলে রাখতে পেরেছিলেন। কিন্তু বিপত্তির জায়গাটা হলো তখনই যখন তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে তার পুত্রকে উত্তরাধিকার মনোনয়ন করে গিয়েছিলেন এবং তার পুত্র মালিক হচ্ছে ক্ষমতা এসেছিল। তো যাই হোক, আমরা বিস্তারিত ঘটনা নিয়ে আগাবো। এটা শুধু মানচিত্রটা আমরা দেখাচ্ছি যে কিছু বিষয় আমাদের জানার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই মানচিত্রের এই অঞ্চলগুলো, অর্থাৎ 1150 সালের মানচিত্র। এটা 1150 সালের মধ্যে এই অঞ্চলগুলো উমাইয়াদের দখল থেকে পুরোপুরি চলে যায়। আর এই যে এই অঞ্চলটুকুতে আবার দেখা গিয়েছে যে এক একটা শহরে এক একটা প্রভাবশালী ব্যক্তিরা কি করেছিল, নিজেদের আধিপত্য বিস্তার করে স্বাধীন রাজা হিসেবে আবির্ভূত হয়েছিল এবং তাদেরকে আমরা বলি কি তাইফা। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে 1002 সাল থেকে 1031 সালের মধ্যেই উমাইয়াদের চূড়ান্তভাবে পতন হলো এবং এই 1031 সালের মধ্যে আস্তে 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 গোটা ইউরোপ, গোটা স্পেন আস্তে আস্তে খ্রিস্টানরা এই অঞ্চল থেকে এগিয়ে আসা শুরু করেছিল এবং এক একটা শহর তাসের ঘরের মতো পতন হচ্ছিল
আর মুসলিমরা কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে বসেছিল। এক একটা শহরের রাজারা কি করেছিল, এক একটা শহরের প্রভাবশালী সামরিক দিক দিয়ে বা অর্থনৈতিক দিক দিয়ে প্রভাবশালী ব্যক্তিরা কি করেছিল এক এক জায়গায়, যেমন কর্ডোভায় বনু জওহার বংশ, সেভিলে বনু আব্বাদ বংশ, আলজেসিরাসে হুদ বংশ, এই বিভিন্ন বংশরা কি করেছিল নিজেদের শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। আবার শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তারা বসেছিল না, এক একজন আরেকজনের প্রতি মারামারি কাটাকাটিতে ব্যস্ত ছিল এবং তার প্রতিদ্বন্দ্বী গ্রুপকে দমনের জন্য তারা শত্রু খ্রিস্টানদের সাথেও আঘাত করতে তারা কখনো দ্বিধাবোধ করে। ঠিক এরকম একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হাজিব আল মনসুরের পরিচয় সম্পর্কে জানবো। আমরা যেহেতু হাজিব আল মনসুর সম্পর্কে ক্লাসে আছি, তো হাজিব আল মনসুরের আসল নাম হচ্ছে আবু আমির মুহাম্মদ আল মনসুর, মনসুর তার উপাধি। তিনি এই উপাধিটা গ্রহণ করেছিলেন হাজিব হিসেবে দায়িত্ব পালন করার পরে তিনি মনসুর উপাধি গ্রহণ করেছিলেন এবং অর্থাৎ একটা বিজয় অভিযানে খ্রিস্টানদের বিরুদ্ধে, লিওন রাজাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অভিযান লাভ করার পরেই তিনি হাজিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং হাজিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেই তিনি কি করেছিলেন, মনসুর উপাধি নিয়েছিলেন। তাহলে তার জন্ম 914 সালে এবং মৃত্যু হলো 1002 খ্রিস্টাব্দে। আর এখানে একটু সংশোধন আছে, সেটা হচ্ছে তার যে তিনি 981 সালে হাজিব হিসেবে তিনি কি করেছিলেন, দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি তার প্রাথমিক জীবনটা কিরকম ছিল। তার প্রাথমিক জীবনটা আমরা আলোচনা করার আগে আমরা একটা কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে মুসলিম বিশ্বের যে কজন প্রতিভাবান ব্যক্তি, মুসলিম বিশ্বের যে কজন প্রতিভাবান ব্যক্তি সামান্য অবস্থা থেকে নিজ মেধা, অধ্যবসায়, কর্মদক্ষতা, সাহস, তেজস্বিতা এবং বিশ্বস্ততার দরুন যারা সাফল্যের স্বর্ণশিখরে আহরণ করেছিলেন, ইতিহাস যাদেরকে মনে রেখেছে এবং যারা নিজেদের খুবই নগণ্য অবস্থা থেকে দায়িত্বশীল একটা পর্যায়ে গিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং সাধনা, পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে প্রতিষ্ঠিত হয়েছেন। আনুগত্য, প্রচেষ্টা, নিষ্ঠার দ্বারা ক্ষয়িঞ্জ রাষ্ট্র ক্ষমতাকে তারা কেবল দ্রুত পতনের হাত থেকে রক্ষা করেননি, তারা উন্নতি এবং শ্রীবৃদ্ধি করার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে এদের মাঝে যে আমরা মুসলিম বিশ্বের বিভিন্ন রকম লোকজন দেখতে পাই, যেমন হাজ্জাজ বিন ইউসুফের কথা আমরা জানি। উমাইয়া বংশের প্রাথমিক দিকে যখন দামেস্ক উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয়েছিল, তার কিছুদিন পরে আব্দুল মালিকের সময়ে বা ওয়ালিদের সময় হাজ্জাজ বিন ইউসুফের যে ভূমিকা, এটা অনস্বীকার্য। এরপরে আমরা আরো কিছু ব্যক্তি, যেমন খালিদ বিন বারমার আব্বাসীয় বংশকে তুলে ধরার জন্য তার যে অসাধারণ সেই অবদান, এই অবদান ইতিহাস মনে রেখেছে এবং মনে রাখতে আসবে। এবং এরপরে আমরা ভারতীয় উপমহাদেশের যদি দেখি, যে সামান্য অবস্থা থেকে কুতুবউদ্দিন আইবেক, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সেই মুঘলদের দরবারের যে বৈরাম খানের যে ভূমিকা, এগুলো হচ্ছে ইতিহাসের অন্যতম শিক্ষা। এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। এবং আবু মুসলিম খোরাসানি, নিজামুল মুলক এবং মোহাম্মদ গাজওয়ান, বৈরাম খাঁ, কুবরিল উজির, শুকিল উজির, এদের ইতিহাস কিন্তু আমাদের কাছে জল হয়ে আছে। আমরা এদের সম্পর্কে আমরা পড়েছি বা পড়বো। তাহলে এরা হচ্ছে খুব সামান্য অবস্থা থেকে কেউ ছিল কৃতদাস, কেউ ছিল রাজপ্রভাবে সামান্য একজন বেতনভোগী কর্মচারী সন্তান, কেউ ছিল একজন সাধারণ সৈন্য। কিন্তু এরা সামান্য অবস্থা থেকে কিভাবে নিজেদের দক্ষতা, কর্মদক্ষতা দিয়ে পতনোন্মুখ একটা সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন, তা অত্যন্ত বিরল ঘটনা, অত্যন্ত স্মরণীয় ঘটনা। এই ঘটনাগুলো আমাদেরকে জানতে হবে। তো ঠিক স্পেনে উমাইয়া সাম্রাজ্যের পতন থেকে বা উমাইয়া সাম্রাজ্যের
পতনোন্মুখ একটা অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, বা কিছুটা হলেও সাময়িক হলেও তিনি কি করতে পেরেছিলেন, উমাইয়া বংশের শাসন বা প্রভাব প্রতিপত্তি ধরে রাখতে পেরেছিলেন, এবং নিজেকে সামান্য অবস্থা থেকে সামান্য একজন কর্মচারী সন্তান হয়েও তিনি কি করেছিলেন, উমাইয়া বংশের প্রভাবশালী ব্যক্তি বা হাজির পদ তিনি কি করেছিলেন, লাভ করতে পেরেছিলেন। তাহলে আমরা এই বিখ্যাত ব্যক্তির উপযুক্ত জীবন সম্পর্কে দেখব, যে তিনি উপযুক্ত শিক্ষা গ্রহণ করেছিলেন কর্ডোভার রাজকীয় পরিবেশ থেকে। আইনশাস্ত্রে তিনি কি করেছিলেন, শিক্ষা লাভ করেছিলেন, এবং আইনশাস্ত্রে শিক্ষা লাভ করার পরে তিনি কি করেছিলেন, কর্ডোভার বিচারক মোহাম্মদ আস-সালিমের দরবারে তিনি কি করেছিলেন, চাকরি লাভ করেছিলেন, দলিল লেখার চাকরি। তো এভাবেই তিনি কি করেছিলেন, আস্তে আস্তে তার যে উচ্চাভিলাষ, এই উচ্চাভিলাষ তার হচ্ছে তার মনে আজন্ম লালায়িত ছিল। এরপরে আমরা দেখব যে হাকাম পুত্র আব্দুর রহমানের তত্ত্বাবধায়ক নিয়োগ, অর্থাৎ দ্বিতীয় হাকামের পুত্র আব্দুর রহমানের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাহলে এই নিয়োগ পাওয়ার ঘটনাটা একটা আছে, সেই ঘটনাটা হচ্ছে তিনি একদিন তৎকালীন সময়ে হাকামের রাজপ্রধানের যে একজন রাজদরবারের যে একজন প্রহরীর সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে, আর এই প্রহরীর মাধ্যমেই সুলতানা সুবাহ এর সাথে তার একটা পরিচয় হয়, এবং হাজী আল মনসুর বা মোহাম্মদ আমিরের কিছু গুণ, কিছু মেধা, কিছু বুদ্ধিমত্তা সুলতানা সাবার নজরে আসে, এবং সুলতানা সাবা হাকাম গ্রহণ করে আব্দুর রহমানের, অর্থাৎ দ্বিতীয় হাকামের প্রথম পুত্র আব্দুর রহমানের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করেছিলেন। এভাবেই তার রাজকীয় পরিবেশের সাথে পরিচয় হওয়া, এবং তার মনে আজন্ম লালিত যে উচ্চাভিলাষ, সেই উচ্চাভিলাষের উচ্চাকাঙ্ক্ষার এরপরে হচ্ছে সুলতানা সুবার অনুগ্রহ লাভ, অর্থাৎ তিনি যখন আব্দুর রহমানের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ লাভ করেছিলেন, তখনই সুলতানা সুবা সাথে তার আরো ঘনিষ্ঠতা বেড়ে যায়, এবং সুলতানা সুবা তার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন, এবং তার অনুগ্রহেই তিনি রাজকীয় বিভিন্ন দরবারে কি করেছিলেন, চাকরি পেয়েছিলেন। আর এই চাকরিগুলোর মধ্যে ছিল সেভিলের রাজস্ব সংগ্রাহক পদবি লাভ করা। সেভিল শহর আমরা জানি যে স্পেনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটা শহর, সেটা হচ্ছে সেভিল, আর এই সেভিলে রাজস্ব সংগ্রাহকের পদ তিনি লাভ করেছিলেন। এরপরে দ্বিতীয় যে জায়গায় তিনি 972 সালে তাকে কি করা হয়েছিল, কর্ডোভার পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। হাকাম তাকে কি করেছিলেন, দ্বিতীয় হাকাম নগর পুলিশ প্রধানের দায়িত্ব দিয়েছিলেন কর্ডোভা, এবং অত্যন্ত দক্ষতার সাথে এই পদগুলোতে তিনি কি করেছিলেন, তার দায়িত্ব পালন করেছিলেন, এবং অত্যন্ত সফলতার সাথে তিনি কি করতে পেরেছিলেন, রাজকীয় পরিবেশের সাথে এবং রাজকীয় আরো উচ্চাভিলাষ আর উচ্চতর পদে যাওয়ার জন্য তিনি এই পদগুলোকে তিনি সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন, এবং রাজ অনুগ্রহ অনেকের লাভ করেছিলেন। ঠিক এরকম একটা প্রেক্ষাপটে তিনি নগর পুলিশ প্রধানের দায়িত্ব পেয়েছিলেন, এবং আইন শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে কি করেছিলেন, অভিযান পরিচালনা করেছিলেন, এবং শহরের পরিস্থিতি অনেকটা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এবং তিনি অপরাধের জন্য দেখা গিয়েছে তার নিজ পুত্রকেও তিনি কি করেননি, ক্ষমা করেননি, এবং তার অপরাধ করার কারণে তিনি তার নিজ পুত্রকে কি করেছিলেন, বেত্রাঘাত করে আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এবং সভাসদদের মাঝে, কর্ডোভাবাসীর জনগণের মাঝে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পেরেছিলেন। এবং এরপরে হচ্ছে তিনি
মাত্র 31 বছর বয়সে 5টি চাকরি তিনি কি করেছিলেন, 5টি চাকরি, নতুন চাকরি পেয়েছিলেন বা 5টি চাকরিতে পরপর কি করেছিলেন, যোগদান করতে পেরেছিলেন। এবং খলিফার অনুগ্রহ নিয়ে তিনি মরিতানিয়ার অর্থ দপ্তরের প্রধান এবং বিচারকের পদও তিনি কি করেছিলেন, অলংকৃত করেছিলেন। এবং আফ্রিকায় অবস্থা, মরিতানিয়া বলছে, মরিতানিয়া হচ্ছে আফ্রিকার একটা দেশ। এই মরিতানিয়ায় তাকে গমন করতে হয়েছিল এবং সেখানকার অর্থ সংগ্রহ এবং বিচারকের পদ তিনি লাভ করেছিলেন। এবং সেখানে যাওয়ার ফলে তার একটা সামরিক এবং বেসামরিক প্রশাসন পরিচালনার একটা অভিজ্ঞতাও তার হয়েছিল। এবং তিনি কিছুদিন পরে আবার মরক্কোতে গমন করেছিলেন। মরক্কোতে তাকে একটা বেসামরিক পদে নিয়োগ করা হয়েছিল এবং এখান থেকেই তার হাজিব পদ লাভের একটা মনোবাসনা শুরু হয়। এবং কৌশল, সূক্ষ্মবুদ্ধি এবং কূটনীতিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। এবং এই বিচক্ষণতার বদলতে তিনি প্রধানমন্ত্রী মুসাফিকে নিদারুণভাবে বঞ্চিত করে সেনাপতি গালিবের, অর্থাৎ সেনাপতি গালিব সম্পর্কে আমরা শুনেছি, এই সেনাপতি গালিবের কন্যাকে তিনি কি করেছিলেন, বিবাহ করেছিলেন। অর্থাৎ এই সেনাপতি গালিবের কন্যাকে বিবাহ করার জন্য একটা ঘটনা আছে। সেটা হচ্ছে মুসাফি কি করেছিল, যে প্রধানমন্ত্রী বা হাজিব পদ লাভের জন্য সেনাপতিকে তার হাতে রাখার জন্য তার সেনাপতি গালিবের কন্যাকে কি করেছিলেন, বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। সেনাপতি বরাবর একটা চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু এই ঘটনাটা আমির বুঝতে পেরে তার আগেই গালিবকে কি করেছিলেন, তার কন্যাকে নিজে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন এবং গালিব কন্যাকে তিনি কি করেছিলেন, বিবাহ করেছিলেন। এভাবেই আবু আমিরকে বঞ্চিত করেছিলেন অত্যন্ত দক্ষতার সাথে। এরপরে সেনাপতি গালিবের সাথেও তার সখ্যতা এবং তিনি অত্যন্ত কৌশল এবং সূক্ষ্ম বুদ্ধির অধিকারী ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে সেনাবাহিনীর সহায়তা ছাড়া গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এই কারণে তিনি মনে করেছিলেন কি যে সেনাপতি গালিবের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছিলেন এবং আত্মীয়তার সম্পর্কের পাশাপাশি তিনি কি করেছিলেন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক জোরদার হয় সে ব্যবস্থা তিনি অক্ষুণ্ণ রেখেছিলেন। এবং এরপরে সভাসদদের সাথে আমিরের সম্পর্ক। সভাসদ বলতে আমরা যাদেরকে বুঝি, অর্থাৎ রাজকীয় কর্মকর্তা কর্মচারী যারা ছিল বা উচ্চপদস্থ রাজকীয় কর্মকর্তা কর্মচারী যারা, তারাই ছিল মূলত সভাসদ। তাহলে এই সভাসদদের মাঝে মুসাফি, আবু জাফর আল মুসাফি তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে এই প্রধানমন্ত্রী, তার একটা মনোবাসনা ছিল, খলিফা হওয়ার একটা মনোবাসনা ছিল। দ্বিতীয় হিসাম কম বয়স্ক হওয়ার কারণে, কম অভিজ্ঞতা হওয়ার কারণে তাকে কোন রকমে বঞ্চিত করে তিনি ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিলেন। তার একটা দুরভিসন্ধি ছিল। আর এই বিষয়টা কিন্তু গালিব এবং আমির বুঝতে পেরেছিলেন এবং মুসাফিকে কৌশলে হত্যা করেছিলেন। এরপরে নিজ একটা বাহিনী গঠন। অত্যন্ত দক্ষ বিচক্ষণ হাজিব আল মনসুর কি করেছিলেন, একটা নিজের জন্য একটা বাহিনী গঠন করেছিলেন, নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য। বারবার স্লাভ অসংখ্য তার অনুগত ব্যক্তিদেরকে নিয়ে নিজস্ব একটা বাহিনী গঠন করেছিলেন, যে বাহিনীর কাজ ছিল কি করা, সবার সাথে সখ্যতা গড়ে তোলা। এবং আর এই বাহিনী একমাত্র হাজিব ছাড়া অন্য কারো কাছে অনুগত ছিল না। আর এই অনুগত না থাকার কারণে এই বাহিনী অনেকটা হাজিবের বাহিনী হিসেবে পরিচিত পায় এবং এই হাজিব অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তাদেরকে আয়ত্ত রাখতেন। এবং এই বাহিনীর দ্বারা তিনি কি করতেন, কোথাও বিদ্রোহ দেখা দিলে, বিশৃঙ্খলা দেখা দিলে এবং কোথাও যদি শৃঙ্খলা বিঘ্নিত হতো অথবা কোথাও যদি বহিঃশত্রু আক্রমণ হতো, তাহলে তিনি এই বাহিনী দ্বারা প্রতিহত করতেন। আর এই বাহিনীর মাধ্যমেই তিনি নিজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে পেরেছিলেন
এবং জনগণ, সভাসদ সকলের মাঝে তিনি কি করতে পেরেছিলেন, নিজের একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পেরেছিলেন এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার পাশাপাশি তিনি কি করতে পেরেছিলেন, সাহসী হয়ে উঠেছিলেন এবং তিনি মনে করেছিলেন যে আই ক্যান ডু ইট, আমি এই কাজটি করতে পারবো। এইভাবেই তিনি তার সাহসিকতা দ্বারা, তার মানসিক সুবুদ্ধির দ্বারা এবং তার কূটকৌশল দ্বারা, তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা তিনি কি করতে পেরেছিলেন, এই হাজির পদটা করতে পেরেছিলেন। এবং 981 সালের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেই গুরুত্বপূর্ণ ঘটনাটা হচ্ছে যে লিওনবাসীর সাথে সংঘর্ষ হয়েছিল 981-তে এবং তিনি কি করেছিলেন, গালিবের সাথে সেই সংঘর্ষের ময়দানেই পরামর্শ করেছিলেন যে হিশামকে কোনোরকম ভাবে বঞ্চিত করেই তার খলিফা হওয়ার মনোবাসনা তিনি চিন্তা ভাবনা করেছিলেন যে আমরা খিলাফতের দায়িত্বটা জামাই শ্বশুর মিলে গ্রহণ করে ফেলবো, আমরা কেউ খলিফা হবো, কেউ হাজির হবো। কিন্তু গালিব ছিলেন অত্যন্ত রুচিবান ব্যক্তিত্ব এবং তার নিয়োগকর্তার প্রতি, তার প্রভুর প্রতি তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, অত্যন্ত আনুগত্যশীল, আনুগত্যপরায়ণ এবং তিনি আবু আমির তার জামাতার প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন। এরপরেই যুদ্ধের ময়দানে গালিব নিহত হয়। আর গালিব নিহত হলেই মনসুর অত্যন্ত দক্ষতার সাথে বাকি অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে সাফল্যের সাথে তিনি কি করেছিলেন, বিজয়ী হয়ে ফিরে এসেছিলেন এবং বিজয়ী হয়ে ফিরে এসে তিনি কি করেছিলেন, মনসুর উপাধি তিনি করেছিলেন। আর এই মনসুর উপাধিটাই ছিল তার জন্য বিতর্কিত একটা উপাধি। এরপরে হচ্ছে সেনাপতি গালিব নিহত হলে মনসুর উপাধি লাভ করে হাজিব পদবী গ্রহণ, এই পদবী গ্রহণটাই ছিল, অর্থাৎ মনসুর পদবীটা ছিল কি খলিফাদের পদবী, সাধারণত খলিফারা এই পদবী গ্রহণ করে, একজন হাজিব এই পদবীটা গ্রহণ করাটা এটা কি আমরা বলবো যে এটা ক্ষমতার, অবৈধ ক্ষমতার চর্চা করা। তাহলে খলিফা হিশামকে গৃহবন্দী করে মূল ক্ষমতা নিজ হাতে গ্রহণ করা, অর্থাৎ খলিফা অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে, তার অভিজ্ঞতা ঠিক সেভাবে না থাকার কারণে তাকে নাম সর্বস্ব খলিফা এবং অনুষ্ঠানে তার সাক্ষ্য বা তার স্বাক্ষর নেওয়া বা তার মতামত নেওয়া ছাড়া তার আর কোনো কাজ ছিল না। মূলত তিনি তাকে প্রাসাদ অন্তরীণ করে রাখা হয়েছিল, প্রাসাদের বাহিরে তার তেমন কোনো কাজ ছিল না এবং তাকে আমোদ প্রমোদে ভরপুর করে রাখা হয়েছিল যেন তিনি আর অন্য কোনো কাজে মনোনিবেশ করতে না পারে এবং মূল ক্ষমতা মূলত হাজিবেই গ্রহণ করেছিলেন। সুলতানা সুবার বিরোধিতা এবং দ্বিতীয় হিশাম যখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠল তখন হাজিব আল মনসুর সমস্ত ক্ষমতা হিশামকে বুঝিয়ে না দিয়ে তাকে কৌশলে প্রাসাদান্তরীণ করে রাখলো আর তার বিতর্কিত কর্মকাণ্ডে সুলতানা সুবা তার বিরোধিতা করা শুরু করেছিল এবং কিন্তু হাজিব আল মনসুর এই বিরোধিতায় কর্ণপাত না করে খলিফা দ্বিতীয় হিশামকে তার ক্ষমতা পুরোপুরি বুঝিয়েও দিতে অপারগতা প্রকাশ করেন এবং কৌশলে, ছলে বলে কৌশলে নিজেই ক্ষমতা কি করতে থাকেন, পরিচালনা করতে থাকেন। তাই ঠিক এরকম একটা মুহূর্তে হচ্ছে তিনি মনে করেছিলেন যে এই ক্ষমতায় থাকতে হলে বা ক্ষমতার ভারসাম্য টিকিয়ে রাখতে হলে আভ্যন্তরীণ বিদ্রোহ এবং বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলা করার জন্য আমাকে কি করতে হবে, সৈন্যবাহিনী সংস্কার করতে হবে। আর মধ্যযুগে একটা সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা প্রভাব প্রতিপত্তিকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই সেনাবাহিনীর সংস্কার, সেনাবাহিনীর প্রয়োজন ছিল এবং সেনাবাহিনীর প্রয়োজনের জন্য তিনি কি করেছিলেন, সেনাবাহিনীর উপর প্রভাব বিস্তার করেছিলেন এবং তার নিজস্ব কিছু অনুগত বাহিনীও তিনি তৈরি করেছিলেন এবং সেনাবাহিনীতে আরব প্রভাব খর্ব করা, অর্থাৎ তিনি মনে করেছিলেন যে আরবরা তাদের আভিজাত্যের কারণে হোক বা তাদের বংশীয় মর্যাদার কারণে হোক বা নিজেদের আত্ম আহমিকার কারণে হোক, আরবরা হচ্ছে খলিফা, আরবদেরকে তিনি কি করেছিলেন একটা হুমকি হিসেবে বিবেচনা করতেন, কারণ তারা বংশীয় মর্যাদাটাকে সব থেকে বেশি করে দিত। এই কারণে তিনি আরো অফিসার যারা ছিল তাদেরকে চাকরিচ্যুত করেছিলেন অথবা তাদেরকে নিচু পদে অথবা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন। এরপরে হচ্ছে
সেনাবাহিনীর মাঝে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি অত্যন্ত সুচারু কিছু নিয়ম নীতির প্রবর্তন করেছিলেন। অর্থাৎ একদিন তিনি সেনা প্যারেডে অংশগ্রহণ করেছিলেন কুচকাওয়াজ বা সামরিক অভিবাদন করার জন্য, এবং তিনি যে কমান্ড দিয়েছিলেন, এই কমান্ড দেওয়ার সাথে সাথে কমান্ড দেওয়ার আগে একজন সৈন্য কি করেছিল, তার তরবারি কি করেছিল, খাঁজ থেকে বের করেছিল। আর এই বের করার কারণেই তার কাছে হাজিব আল মনসুরের কাছে তাকে কৈফিয়ত দিতে হয়, এবং তিনি কি কারণে তরবারি কমান্ড দেওয়ার আগেই বের করেছিলেন সে সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়, এবং এই শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে সেই তরবারি দিয়েই কি করা হয়েছিল, মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল। এছাড়া এভাবেই তিনি কি করেছিলেন, যে সেনাবাহিনীর মাঝে যেন শৃঙ্খলা বিঘ্নিত না হয়, শৃঙ্খলা যেন ব্যাহত না হয়, সে কারণে তিনি এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন, এবং পরবর্তীতে সেনাবাহিনীর মাঝ থেকে কেউ যেন ক্ষমতা কুক্ষিগত করতে না পারে এবং হাজিব আল মনসুরের বিরুদ্ধে কথা বলতে না পারে, এই কারণে তিনি এই ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন। তাহলে সেনাবাহিনীকে নিয়মিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, অর্থাৎ তিনি কি করতেন, সেনাবাহিনীর বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা যেন নির্দিষ্ট থাকে এবং সেনাবাহিনী যেন সন্তুষ্ট থাকে, এই ব্যবস্থা তিনি কি করেছিলেন, গ্রহণ করেছিলেন। এরপরে ছিল সমর অভিযান পরিচালনা করা, অর্থাৎ তিনি তাবারি বলছেন যে হাজিব আল মনসুর বছরে দুটো করে মোট সে 52টি সমর অভিযান পরিচালনা করেছিলেন, এবং প্রায় সবগুলো অভিযানে তিনি কি করেছেন, বিজয়ী হিসেবে ফিরে এসেছিলেন। এবং তার সময়ে তিনি কি করতেন, উমাইয়া সাম্রাজ্যের যে সর্বোচ্চ বিস্তৃতি সেই সীমানা তিনি করতে পেরেছিলেন, আক্ষুণ্ণ রাখতে পেরেছিলেন। গ্যালিসীয় এবং বাল্কন হচ্ছে বিদ্রোহ করা শুরু করলে তিনি তাদেরকে দমন করেছিলেন। লিওনোরাস রামেরীয় তৃতীয়কে তিনি কি করেছিলেন, দমন করেছিলেন। লিওনোরাস, এরপরে শ্যাঙ্কো, আমরা জানি যে শ্যাঙ্কো ছিল কি উমাইয়াদের উমাইয়াদের সাথে বারবার বিদ্রোহ করেছে, বারবার আবার সন্ধি করেছে, সন্ধি শর্ত ভঙ্গ করেছে। ঠিক হাজিব আল মনসুরের সময়েও সে বিভিন্ন রকম শর্ত করেছে, সন্ধি করেছে এবং সন্ধি আবার ভঙ্গ করেছে। আর এজন্যই শ্যাঙ্কোকেও তিনি কি করেছিলেন, দমন করেছিলেন। মরিতানিয়া এবং মরক্কোতে সফল অভিযান পরিচালনা, অর্থাৎ মরিতানিয়া এবং মরক্কোতে ফাতিমীয়রা দ্বিতীয় হিশামের সময়ে ফাতিমীয়রা তাদের প্রভাব বিস্তার করা শুরু করেছিল এবং কিছুটা শৃঙ্খলা বিঘ্নিত হয়েছিল। হাজিব আল মনসুর অত্যন্ত দক্ষতার সাথে কি করেছিলেন, সেখানে অভিযান পরিচালনা করেছিলেন এবং সফলতা লাভ করেছিলেন। কৃতিত্বর কথা বলা হচ্ছে, তার ব্যক্তিগত গুণাবলীর কথা যদি আমরা বলি, আমরা জানি তিনি অত্যন্ত সামান্য অবস্থা থেকে একটা দায়িত্বশীল পর্যায়ে উঠে আসতে পেরেছিলেন, এবং দৃঢ় আত্মপ্রত্যয়, পরিশ্রম, ধৈর্য, সাধনার তরুণ দিয়ে সৌভাগ্য মঞ্জিল তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। রাজজনগত অনুগ্রহ এবং সূক্ষ্ম বুদ্ধি, কূটনৈতিক কলা কৌশল সবকিছুই তার ছিল, এবং তার ছিল প্রশাসনিক দক্ষতা। প্রথম জীবনে তিনি বিচারকের দরবারে চাকরি নিয়েছিলেন, আবার তিনি আইনশাস্ত্রেও পড়াশোনা করেছিলেন। বিচার বিভাগীয় তার বিচক্ষণতা ছিল। রণকৌশলের সেনাপতি হিসেবে তিনি অসাধারণ যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। এরপরে হাজিব আল মনসুরকে উত্তরাঞ্চলীয় খ্রিস্টানরা যতটুকু ভয় করতেন, অন্যান্য নৃপতিকে ততটা তিনি ভয় করতেন না, এবং তিনি লিওন, নেভারি এবং বার্সেলোনার খ্রিস্টানদের সহিত সমঝোতা না করিয়া তাদেরকে পরাজিত এবং বিপর্যস্ত করতে সক্ষম হয়েছিলেন। এগুলো ছিল তার ব্যক্তিগত গুণাবলী।
এবং ব্যক্তিগত গুণাবলীর পাশাপাশি তিনি সামরিক সাফল্যে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, আমরা ইতিমধ্যে এটা আলোচনা করেছি। এবং এই তার সামরিক দিগ্বিজয়ী সামরিক অভিযানের ফলে সবসময় শত্রুরা ভীত সন্ত্রস্ত থাকত এবং তার মতো অন্য কোনো নীতি থেকে তারা ভয় সেভাবে পেত না। এরপরে সে কৃষি, শিল্প এবং বাণিজ্যের উন্নয়ন, অর্থাৎ একটা অর্থনীতি গতিশীল করে রাখার জন্য, অর্থনৈতিক একটা সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই অর্থনীতির প্রয়োজন আছে। আর এই অর্থনীতির বিকাশের জন্য হাজী আল মনসুর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং 40,000 স্বর্ণমুদ্রা ব্যয়ে তিনি গোয়াদল কুইভার নদীর উপর একটি সেতু নির্মাণ করেছিলেন এবং জেলিন নদীর উপরও তিনি একটা সেতু নির্মাণ করেছিলেন। স্থাপত্য নির্মাণ এর ক্ষেত্রে তিনি কর্ডোভা নগরীকে নগরীর রানী হিসেবে গড়ে তোলার জন্য তৃতীয় আব্দুর রহমান যে আজ-জোহরা প্রাসাদ নির্মাণ করেছিলেন, তিনি তার অনুকরণে মদিনাতুস জাহিরা নির্মাণ করেছিলেন এবং স্থাপত্য শিল্পী কৃতিত্বের পরিচয় তিনি দিয়েছিলেন। শিক্ষার উন্নয়নে ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে শিক্ষা সংস্কৃতির উন্নয়ন ছাড়া একজন শাসক টিকে থাকতে পারে না এবং একজন সফল শাসকের অন্যতম গুণ হচ্ছে জ্ঞানী গুণী ব্যক্তিদের সমাদর করা এবং শিক্ষা উন্নয়নে কাজ করে দেওয়া। এবং এই ব্যবস্থাটা তিনি গ্রহণ করেছিলেন এবং শিক্ষার জন্য তিনি নজিরবিহীন কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন। শিক্ষা ও গবেষণায় পৃষ্ঠপোষকতা তিনি তার দরবারে মানুষদের আমন্ত্রণ জানাতেন এবং কবি সাহিত্যিকদের তাদের কাব্য প্রতিভা যেন বিকশিত হয় সেই সুযোগ তিনি দিতেন এবং তার দরবারের কবি এবং সাহিত্যিকদের তিনি উপঢৌকন প্রদান করতেন এবং খুশি রাখতেন। তিনি দেখা গিয়েছে যে কাতালোনিয়া নামক একটা শহরে, অর্থাৎ স্পেনের উত্তর পূর্বাঞ্চলের যে শহর, সেই শহর কাতালোনিয়া বা বার্সেলোনায়, সেখানে অভিযান পরিচালনা করার সময় 40 জন কবি ঐতিহাসিক তার সাথে ছিল এবং ধর্মশাস্ত্র বিশারদ এবং গবেষকরা যেন নির্বিঘ্নে তাদের গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন, গ্রহণ করেছিলেন। এরপরে আমরা দেখব যে এরপরে তিনি কি করেছিলেন, একটি ভাষা একাডেমিও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পণ্ডিতদের সহচর্য লাভে তিনি, আমরা বলেছি যে তিনি ভালোবাসতেন সবসময় এবং কি দেখেন সামরিক অভিযান পরিচালনা করার সময় তিনি পণ্ডিত ব্যক্তিদের, কবি সাহিত্যিকদের তিনি তার সাথে রাখতেন। এরপরে আমরা দেখব শিক্ষায়তনের সাথে নিয়মিত যোগাযোগ, অর্থাৎ শিক্ষা শুধু পৃষ্ঠপোষকতাই তিনি করেননি, শিক্ষা প্রতিষ্ঠানে নিজেই গমন করতেন এবং শিক্ষার খোঁজ খবর নিতেন এবং সেখানে ছাত্রদের সাথে তার কথোপকথন, ছাত্রদের সাথে তার কুশল বিনিময় ছিল তার নিয়মিত অংশ। তার সাথে যে কবি সাহিত্যিকরা গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পেরেছিলেন, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন, তাদের মধ্যে কবি ওবাদা বিন আব্দুল্লাহ মাসুদি, আবু বকরি, আব্দুল ওয়ারিস বিন সুফিয়ান, সাইদ বিন উসমান বিন মারওয়ান আল কুরেসি, সাইদ বিন হাসান, রিবাই মৌসুলি, ধর্মশাস্ত্রবিদ সাইদ রাজি, ভাষা একাডেমির প্রধান ইব্রাহিম বিন নাজর, ঐতিহাসিক আব্দুল ওয়াহিদ ইবনে মামার, জ্যোতির্বিদ আব্দুল করিম মাসলামা, চিকিৎসক আব্দুর রহমান ইসহাক বিন হাইসাম, অনেকেই তার সঙ্গে। তবে উলামা সম্প্রদায়ের সাথে তার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল, কারণ উলামারা তার কিছু বিতর্কিত কর্মকাণ্ড, এটা ছিল তার ক্ষমতা গ্রহণের যে পদ্ধতিটা, সেটা একটা বিতর্কের মধ্যে ছিল না। এরপরে হচ্ছে সুলতানা সুবার প্রতি সাথে তার যে অতিরিক্ত মেলামেশা বা অতিরিক্ত যাওয়া আসা, এটা হচ্ছে অনেক ফকিহ, অনেক ওলামারা এটা মেনে নিতে পারেননি। এই কারণে তিনি হাজী আল মনসুর কি করেছে, ওলামাদের প্রতি কিছুটা হলেও
কঠোর হয়েছিলেন এবং তাদেরকে কয়েকজন উলামাকে তিনি কি করেছিলেন, শাস্তি দিয়েছিলেন। এবং এরপরে দেখি আমরা কি আছে আমাদের জন্য শিক্ষা উন্নয়ন এবং উমাইয়া বংশের পতনের জন্য হাজিব আল মনসুরের দায় দায়িত্ব কত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের এটা গুরুত্ব দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা দেখবো যে কি আছে আমাদের জন্য, আমরা কিছু পয়েন্ট আকারে আলোচনা করবো। বিতর্কিত উপায়ে ক্ষমতা কুক্ষিগত করা। আমরা জানি যে হাজিব আল মনসুর তিনি মনসুর উপাধি নিয়েছিলেন, যে উপাধিটা ছিল মূলত রাজাদের উপাধি বা খলিফারা এই উপাধি সম্মানীয় একটা উপাধি নিয়ে থাকেন। খলিফা হাজিব আল মনসুর নিজেই তিনি এই উপাধিটা গ্রহণ করে নিজেকে বিতর্কিত করে ফেলেছিলেন এবং তিনি যদি এই হাজিব হিসেবেই তিনি যদি সন্তুষ্ট থাকতেন, কিন্তু এই উপাধি নিয়েই তিনি কি করেছিলেন, জনগণের মধ্যে সামান্য হলে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছিলেন। এরপরে হচ্ছে যে বিতর্কিত কর্মকাণ্ড। এই বিতর্কিত কর্মকাণ্ড বলতে এখানে উপাধি গ্রহণটা এবং তার উপাধি তো গ্রহণ করেছিলেন, তারপরে তার সন্তানকে পরবর্তী হাজিব হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। এই তার এখানে এখতিয়ার পরবর্তী উত্তরাধিকার মনোনয়ন করার এখতিয়ার একমাত্র খলিফারই থাকে, যেটা আমরা দেখে থাকি। তবে হাজিব আল মনসুর এই বিতর্কিত কর্মকাণ্ডটা করে ইতিহাসে অন্যতম বিতর্কের জন্ম দিয়েছেন এবং আমরা যদি দেখি তাহলে তার পুত্র মালিক সেরকম যোগ্যতার পরিচয় দিতে পারেননি। আর এই যোগ্যতার পরিচয় দিতে না পারার কারণে তার ভাই আব্দুর রহমান, অর্থাৎ হাজিব আল মনসুরের আরেক পুত্র আব্দুর রহমান কি করেছিল, হাজিব আল মনসুরকে হত্যা করেছিল এবং ক্ষমতা গ্রহণ করার ফলেই পতনের যে চূড়ান্ত ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন এই তার বংশধর দুজন। তাহলে এই জন্য আমরা বলতে পারি তিনি কিছুটা হলেও উমাইয়া বংশের পতনের জন্য দায়ী ছিলেন। এরপরে ছিল খলিফাকে নামমাত্র খলিফা হিসেবে স্বীকৃতি দেওয়া। অত্যন্ত দুঃখজনক, উমাইয়া বংশের ইতিহাসে এই ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক, কারণ দ্বিতীয় হিসামের দুর্বলতার সুযোগ নিয়ে দুর্বলতাকে নিজের ক্ষমতা কুক্ষিগত করার প্রধান অস্ত্র হিসেবে গ্রহণ করা, এটা কখনো কামনীয় হতে পারে না, এটা কখনো মেনে নেওয়া যায় না। এবং খলিফাকে নামমাত্র স্বীকৃতি দিয়ে, খলিফাকে প্রাসাদের মাঝে অন্তরীণ দেখিয়ে এবং তাকে মূল ক্ষমতা বুঝিয়ে না দিয়ে তিনি কি করেছিলেন, নিজ নামে খুতবা পাঠ, নিজ নামে মুদ্রা চালু করা। তাহলে এই বিষয়ে বিতর্কিত কর্মকাণ্ডগুলো করার কারণেই পরবর্তী সময়ে শক্তিশালী একটা রাজবংশ বা শক্তিশালী একটা নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, এই পথটা তিনি কি করেছিলেন, বন্ধ করে দিয়েছিলেন এবং খলিফাকে যে বিকশিত হওয়ার যে সুযোগ দেওয়া, এই সুযোগটা তিনি দিয়ে যাননি। এরপরে হচ্ছে সেনাবাহিনী থেকে আরবদের প্রভাব হ্রাস করা, অর্থাৎ আরবরা বংশীয় আভিজাত্য হোক বা নিজেদের সাফল্যের কারণে হোক বা নিজেদের কর্মতৎপরতার কারণে হোক, তারা ছিল কি প্রতিবাদ মুক্ত, তারা কোনো বিতর্কিত কর্মকাণ্ডে অত্যন্ত প্রতিবাদ করত এবং কখনো কখনো দেখা গিয়েছে যে যুদ্ধে অংশগ্রহণ করা থেকেও তারা বিরত রয়েছিল যৌক্তিক কিছু কারণ দেখিয়ে। তবে এবং এই সেনাবাহিনীর প্রভাব প্রতিপত্তি থেকে তিনি কি করেছেন, আরবদের প্রভাবকে হ্রাস করেছিলেন এবং সেই স্থলে স্লাভ এবং বারবারদেরকে কি করেছিলেন, গ্রহণ করেছিলেন এবং এই কাজটাও তার বিতর্কের মধ্যে ছিল না। এরপরে আমরা যদি দেখি অতিমাত্রায় বারবার স্লাভদের, আমরা এটা আলোচনা করে ফেলেছি, অতিমাত্রায় বারবার এবং স্লাভদের উপর নির্ভরতা উমাইয়া এবং বংশের পতনের জন্য আমরা হাজিব আল মনসুরকে কিছু হলেও দায়ী করতে পারি। এরপরে ছিল আলেমদের সাথে অসৌজন্যমূলক আচরণ ব্যবহার, অর্থাৎ হাজিব আল মনসুরের সাথে সুলতানা সুবার যে যোগাযোগের যে বিষয়টা, অতিমাত্রায় যোগাযোগের বিষয়টা আলেমরা এটা গ্রহণ করতে পারেনি। আর এই না পারার কারণেই যে আলেমরা এর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন বা যে আলেমরা এর বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকে তিনি শাস্তি দিয়েছিলেন। আর এই বিষয়টা তৎকালীন কর্ডোবাবাসী বা তৎকালীন মুসলিম স্পেনের জনগণের মাঝে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
এরপরে আমরা দেখবো যে ভবিষ্যৎ খলিফা হিসেবে দ্বিতীয় হিশামকে বিকশিত হওয়ার সুযোগ না দেওয়া, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক মাত্র 12-13 বছরের একজন যুবক খলিফা হিসেবে খলিফার দায়িত্ব পেয়েছেন এবং খলিফার বৈভবিকত্ব গ্রহণ করে তিনি তার আমানতকে তিনি রক্ষা করেননি এবং তাকে বিকশিত হওয়ার জন্য, রাজকার্য বসিয়ে দেওয়ার জন্য, রাজকীয় বিভিন্ন কার্যগুলি শিখিয়ে দেওয়া, এটা তার অন্যতম দায়িত্ব ছিল। কিন্তু সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেননি এবং খলিফাকে সেভাবে গড়ে তুলতে পারেননি। অর্থাৎ খলিফাকে যদি তিনি সেভাবে গড়ে তুলতে পারতেন তাহলে তিনি তার সন্তানকে হয়তো সেভাবেই গড়ে তুলতে পারতেন, কিন্তু সেই কাজটা তিনি পারেননি। এবং খলিফা দ্বিতীয় হাকামও কিন্তু সেই সুযোগটা পাননি তার পুত্র দ্বিতীয় হিশামকে সেই রাজকীয় পরিবেশ, রাজকীয় কার্যগুলি এবং রাজকীয় বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া। এবং হাজিব আল মনসুর এই ক্ষমতা কক্ষিগত করে তিনি কি করেছিলেন যে খলিফাকে বিকশিত হওয়ার যে সুযোগ দেওয়া, খলিফার যে রাজকীয় কার্যগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়া, এই কাজটা তিনি করেননি। এরপরে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের গ্রহণযোগ্য রূপরেখা তৈরির ব্যর্থতা, অর্থাৎ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কিরকম হবে সেরকম একটা যে সর্বময় গ্রহণযোগ্য একটা বিষয় তৈরি করা, একটা রূপরেখা তৈরি করা, এই রূপরেখাটা তিনি তৈরি করেননি এবং এই না করার কারণেই মূলত ক্ষমতা নিয়েই হচ্ছে দেখা গিয়েছে যে 1002 সাল থেকে 31 সাল পর্যন্ত 1002 সাল থেকে 31 সাল পর্যন্ত দেখা গিয়েছে যে 24 জন বা 976 হাকাম মৃত্যুবরণ করার পরে, দ্বিতীয় হাকাম মৃত্যুবরণ করার পরে 1031 সাল পর্যন্ত প্রায় 24 থেকে 25 জন খিলাফতের দায়িত্ব পালন করেছে, কিন্তু কেউ সেভাবে যোগ্যতার পরিচয় দিতে পারেনি এবং ক্ষমতা হস্তান্তরের যে একটা সঠিক রূপরেখা, এই রূপরেখা তৈরি না হওয়ার ফলে একটা যে শূন্যতা তৈরি হয়েছিল এবং এই শূন্যতাটা মূলত হাজিব আল মনসুরের সময়ে তৈরি হয়েছে। তিনি যদি খলিফা দ্বিতীয় হিশামকে সেভাবে তৈরি করতেন, সেভাবে যদি তার কার্যগুলি তাকে বুঝিয়ে দিতেন, সেই রাজকীয় বিভিন্ন অনুষ্ঠানে যদি তার অভিষেকটা সেভাবে করা হতো, তাহলে হয়তোবা উমাইয়াদের ইতিহাস অন্যভাবে লেখা হতো স্পেনে। তাহলে আমরা যদি দেখি তার মূল্যায়নগুলো করতে গেলে আমরা দেখবো যে দুষ্টের দমন, শিষ্টের পালন, অর্থাৎ তার প্রতি যারা বিরাগ ভাবাপন্ন ছিল, তার বিরোধী হয়ে উঠেছিল, যারা শান্তি শৃঙ্খলা ব্যাহত করত, তাদের প্রতি তিনি ছিল অত্যন্ত কঠোর, এবং শিষ্টের পালন, তার প্রতি যারা অনুগত ছিল, যারা সৎ, কর্মশীল, দায়িত্বপরায়ণ, তাদের প্রতি ছিলেন কি অত্যন্ত সদয়। তিনি এই কাজটা করেছিলেন। ন্যায়পরায়ণতা ছিল তার চরিত্রের অন্যতম গুণ। ন্যায় বিচার প্রতিষ্ঠা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে তিনি তার পুত্রকে শাস্তি দিতে কুণ্ঠাবোধ করেননি, তার পুত্রকেও তিনি কি করেছিলেন, শাস্তি দিয়েছিলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। ঐতিহাসিক জোজি বলেন, ভাগ্য যদি তাকে রাজ সিংহাসনে জন্ম দিত, তবে জগৎ তার ভুল ত্রুটি নিতান্তই নগণ্য বলে মনে করত। অত্যন্ত সুন্দর একটা উক্তি। লেনপুল বলেছিল, লেনপুল যে উক্তিটা করেছেন, তার যাবতীয় কঠোরতা এবং অসততা সত্ত্বেও তিনি স্পেনকে গৌরবের এমন শিখরে উপস্থিত করেন যা দ্বিতীয় আব্দুর রহমান দ্বারা হয়তো। তো দোষে গুণেই মানুষ, হাজিব আল মনসুরের সমালোচনা আমরা করতেই পারি, সমালোচনা যেন গঠনমূলক হয়। তিনি যে ভুলগুলো করে গিয়েছিলেন, তার ভুল যেন আর কেউ না করে, সেই শিক্ষাটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। এই শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো এই লেকচারটি আমি তৈরি করেছি স্পেনে মুসলমানদের ইতিহাস প্রফেসর AHM শামসুর রহমানের, এবং স্পেনের মুসলমানদের ইতিহাস 710 থেকে 1492 প্রফেসর ডক্টর আফমো রুহুল আমিন স্যারের বই থেকে। আর স্পেনের মুসলমানদের ইতিহাস ও অবদান কাজী মোহাম্মদ হানিফ গ্রন্থগুলির সহায়তায় আমি এই লেকচারটি দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে। এই বইগুলো আবার দেখলে হয়তো আরো ভালো তোমরা জানতে পারবে। তো সবার সুস্থতা মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।